হ্যালো, ওয়েলকাম টু দ্য জেএসএস চ্যানেল। আমি বিদিশা। আজকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি, সেটা হলো রিসার্চ আর্টিকেল কিভাবে লিখতে হয়। এবার এই সিরিজে আমরা জানবো রিসার্চ আর্টিকেল জিনিসটা কি, কি কি স্টেপ মেনটেন করতে হয়, কিভাবে লিটারেচার রিভিউ করতে হয়, কিভাবে এমএলএ ফরম্যাটে, তারপরে এপিএ ফরম্যাটে, শিকাগো ফরম্যাটে আপনারা বিবলিওগ্রাফি লিখবেন, ইনটেক্স সাইটেশন করবেন, সবই আপনারা এই সিরিজটার মাধ্যমে দেখতে পাবেন। তো প্রথমে শুরু করা যাক রিসার্চ আর্টিকেল জিনিসটা কি। রিসার্চ আর্টিকেল হলো একটা ফর্মাল একাডেমিক পেপার। আপনি যখন রিসার্চ আর্টিকেল লিখছেন, আপনি কিন্তু খুব ইনফর্মাল ওয়েতে যা মনে হচ্ছে তেমন লিখতে পারবেন না। আপনাকে একটা নির্দিষ্ট মেথড মেনে ফর্মাল ওয়েতে আপনাকে লিখতে হবে। কি লিখতে হবে? অরিজিনাল আইডিয়া। আপনি ধরুন একটা টপিক নিয়ে ভাবলেন, টপিকটা আপনার মনে হলো অরিজিনাল, কিন্তু আপনি লিটারেচার রিভিউ করলেন, তারপরে দেখলেন এই নিয়ে অনেক কাজ হয়েছে কিন্তু এই জায়গায় এখনো গ্যাপ আছে, তখন আপনি সেই গ্যাপটা নিয়ে কাজ করতে পারেন। আপনি আগেই কাজ হয়েছে এইরকম পুরো হুবহু সেরকম কাজ আপনি করতে পারেন না। আইডিয়াটা হতে হবে আপনার অরিজিনাল। আর সেই ডেটাগুলো কালেক্ট করার পর আপনাকে ডেটাগুলো অ্যানালাইসিস করতে হবে। ডেটাগুলো অ্যানালাইসিস করে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, আপনি যেটা একটা হাইপোথেসিস বা টেন্টেটিভ যে স্টেটমেন্টটা বানিয়েছিলেন সেটা নয় হচ্ছে সেটার ফরে হবে বা সেটার অ্যাগেনস্টে হবে, কিন্তু দুটোই কিন্তু আপনার নিউ ফাইন্ডিংস। আর আপনার রিসার্চ আর্টিকেলের মধ্যে সেইগুলোই কিন্তু দেখা যাবে। আপনাকে জানতে হবে আমরা কিভাবে এই রিসার্চ আর্টিকেলটা লিখবো, বা একটা রিসার্চার কেমন ভাবে ভাবে আর কিভাবে তারা এই আর্টিকেল লেখার আইডিয়াটা পায়। তো সেই জিনিসটাকে আমরা বলবো দ্য রিসার্চ প্রসেস অর হাউ আর রিসার্চার অ্যাকচুয়ালি ওয়ার্কস। এবার আমরা এই স্টেপগুলো খুব ইজি ও রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝে নেব। প্রথমেই চুজ আ টপিক। ধরুন আপনার মায়ের বার্থডে, আপনি ভাবছেন একটা খুব নতুন রকমের কেক বানাবেন। ধরুন আপনি ভাবছেন যে একটা কেক বানাবেন যেটার মধ্যে চকলেটের ফ্লেভার থাকবে, অরেঞ্জের ফ্লেভার থাকবে। তো আপনার মাথায় এই আইডিয়াটা এলো। তারপরে আপনি রিভিউ দ্য লিটারেচার। এটার মানে হচ্ছে আপনি ওই নিয়ে আর কি কি কাজ হয়েছে সেইটা আপনি রিভিউ করে দেখলেন। ধরুন এই কেক বানানোর এক্সাম্পলে যদি আমরা দেখি, আপনি ইউটিউবে সার্চ করলেন যে হাউ টু মেক চকলেট কেক, হাউ টু মেক অরেঞ্জ কেক, দেখলেন যে অনেক জায়গায় চকলেট কেক এমন ভাবে বানাতে হয় লেখা আছে, অরেঞ্জ কেক এমন ভাবে বানাতে হয় লেখা আছে, ব্রাউনি এমন ভাবে বানাতে হয় লেখা আছে, কিন্তু একসাথে চকলেট কেক অরেঞ্জ কেক কিভাবে বানাতে হয় বা কিরকম ফ্লেভার আসে তা নিয়ে কোথাও লেখা নেই। তো আপনি যে চকলেট কেকের যে রেসিপিগুলো সেগুলো লিখলেন, অরেঞ্জ কেকের রেসিপি লিখলেন, তো প্রত্যেকটাই আপনি ডেটা নোট করে রাখলেন। আপনি লিটারেচার রিভিউ করলেন বা ওই টপিকটা নিয়ে আরো বেশি জ্ঞান অর্জন করলেন যে কি কি অলরেডি হয়ে গেছে। তারপরে আইডেন্টিফাই দ্য রিসার্চ প্রবলেম বা গ্যাপ। আপনি দেখলেন যে অরেঞ্জ চকলেট এই কেকটা কেউই বানায়নি। এবার তখন আপনি বুঝতে পারলেন যে যদি ইউনিক কিছু বানাতে চান তাহলে এই গ্যাপটা আছে। অলরেডি মানুষ এই নিয়ে কেক বানিয়েছে বা এই নিয়ে কাজ করেছে, কিন্তু এখনো ইউনিক কিছু বানাতে চাইলে এখানে এইটা গ্যাপ আছে, আমি এইটার উপরে কাজ করতে পারি। তো আপনি কিছু রিসার্চ প্রবলেম বানালেন যে আমি একটা অরেঞ্জ চকলেট কেক বানাবো, আমার তার জন্য সেটা কি টেস্ট ভালো হবে, সেটাতে কতটা অরেঞ্জ মেশাতে হবে, কতটা চকলেট মেশাতে হবে, এরকম আপনি কিছু রিসার্চ প্রবলেম আপনি লিখলেন, যেটা আপনি আপনার রিসার্চ আর্টিকেলের দ্বারা অ্যান্সার দেবেন। তারপরে আপনি কি করবেন, এই যে ফর্মুলেট রিসার্চ কোশ্চেন্স, ওই একই জিনিস আপনি রিসার্চ কোশ্চেন গুলো ফর্ম করলেন যে আমি চকলেট অরেঞ্জ কেক বানাতে চাইছি, আমাকে কতটা অরেঞ্জ নিতে হবে, আমাকে কতটা চকলেট বানাতে হবে, টেস্টটা কি আদৌ ভালো আসবে। আপনার কি অবজেক্টিভ? আপনার অবজেক্টিভ এখানে হলো আপনি দেখতে চাইছেন যে চকলেট আর অরেঞ্জের মিশ্রণটা কেমন লাগে। ধরুন রিয়েল লাইফে যদি আপনি অবজেক্টিভ বলেন, আপনার রিসার্চটা আপনি কেন করতে চাইছেন, কি কি দরকার, সেই নিয়ে আপনি একটা ভাবলেন। চুজ মেথোডোলজি। এবার ধরুন আমাদের এই অরিজিনাল এক্সাম্পলটা দিয়ে আসা যাক। আপনি ভাবলেন আপনি কি প্রসেসে বানাবেন, ওভেনে বানাবেন নাকি গ্যাসে বানাবেন, আপনি কি মেথড ইউজ করবেন সেই মেথোডোলজিটা ভাবলেন। তারপরে কালেক্ট ডেটা। এবার আপনি লিটারেচার রিভিউ যখন করছিলেন তখনই আপনি অনেক ডেটা পেয়েছেন, সেই ডেটাগুলো কালেক্ট করার পর আপনি সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করলেন। ধরুন এই অরিজিনাল এক্সাম্পলটাই দিই আমরা, যে আপনি কেক বানানোর রেসিপি থেকে কিছু চকলেট কেক বানানোর, কিছু অরেঞ্জ কেক বানানোর সমস্ত কিছু ডেটা নিয়েছেন, একটা জায়গায় নোট করে রেখেছেন। এবার আপনি আপনার আইডিয়া মতো প্রত্যেকটা ডেটা নিয়ে বসলেন যে হ্যাঁ এই কেকে এরকম দেওয়া হয়েছে, এই কেকে এরকম দেওয়া হয়েছে, আমি নিজের মতো করে একটা ডেটা নিয়ে একটা অরিজিনাল ভাবে একটা রেসিপি বানাতে পারি।
তারপরে আপনি অ্যানালাইজ করলেন, ওই যে ডেটাগুলো কালেক্ট করে আপনি প্রপার অ্যানালাইজ করলেন। তারপরে ড্র কনক্লুশন, আপনি বুঝলেন যে হ্যাঁ এইরকম এরকম করে এই কাজটা করা যেতে পারে। তারপর ধরুন আপনি বানালেন, বানিয়ে আপনার আইডিয়াটা কেকটা হতেও পারে, আপনার আইডিয়াটা কাজ করতেও পারে বা কাজ করতেও পারে না। তেমন আপনার কেকটা হতেও পারে বা কেকটা নাও হতে পারে, কেকটা হয়তো খুব খারাপ টেস্ট হলো, কিন্তু আপনি এর দ্বারা একটা কনক্লুশনে পৌঁছালেন যে হ্যাঁ এরকম ভাবে করলে করা যায় অথবা করা যায় না। তো এইটাই কিন্তু আপনার নিউ ফাইন্ডিংস বা আপনার রিসার্চ, আপনার অরিজিনাল আইডিয়া। তাহলে তারপরে এরকম ভাবে যদি আপনি আইডিয়াটা পুরো গুছিয়ে নিতে পারেন, তাহলে আপনি ইজিলি আর্টিকেল লিখতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক একটা রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচার কিরকম হয়। প্রথমেই আপনাকে লিখতে হবে টাইটেল বা শিরোনাম। এবার আপনি যখন রিসার্চ আর্টিকেলের টাইটেলটা লিখছেন তখন সেটাকে হতে হবে ক্লিয়ার, স্পেসিফিক। ধরুন আপনি যে টপিক নিয়ে কাজ করছেন বা যে টপিকটা আপনার মেইন আইডিয়া, অরিজিনাল আইডিয়া, তার কিছু কিওয়ার্ডস যেন টাইটেলে থাকে। খুব কঠিন যেন না হয়, যেন অন্য কোনো রিসার্চার পড়েই বুঝতে পারে যে আপনার কাজটা কি নিয়ে হয়েছে। আপনার টাইটেলে যেন বলে দেয় যে আপনার গোটা রিসার্চটা কি বোঝাতে চেয়েছে বা কি খুঁজতে চেয়েছে, আর সেইটা যেন কনসাইজ হয়। আপনি ধরুন ভাবলেন যে গোটা আইডিয়াটাই আমি একটা বড় ভাবে লিখে দেবো, তা যেন না হয়, বা খুব ছোট ভাবে লিখে দেবো, তাও যেন না হয়। আপনি যেন নির্দিষ্ট একটা সাইজে আপনার টাইটেলটা লেখেন, আর সেটা যেন ক্লিয়ার হয়, স্পেসিফিক হয়, আর ইনফরমেটিভ হয়, আর প্রপার সাইজের হয়। খুব বড় বা খুব ছোট যেন না হয়, আর খুব কঠিন ওয়ার্ড যেন সেখানে না ইউজ করা হয়, যাতে পড়েই অন্য যখন কেউ পড়বে বা অন্য যখন রিসার্চার আপনার আর্টিকেলটা পড়বে তারা যেন ক্লিয়ারলি বুঝতে পারে যে আপনার টপিকটা কি নিয়ে। তারপরেই আসবে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য আপনাকে আপনার যে গোটা আইডিয়াটা তার একটা 150 থেকে 250 ওয়ার্ডসের মধ্যে সামারি লিখতে হবে। সেখানে আপনাকে লিখতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতে চলেছেন, কেন এটা নিয়ে কাজ করতে চলেছেন, আর আপনার মেন আইডিয়া বা কি ফাইন্ডিংস গুলো কি কি, আর কনক্লুশন। ভীষণ ছোটর মধ্যে আপনাকে পুরো আইডিয়াটাকে গুছিয়ে অ্যাবস্ট্রাক্টের মধ্যে লিখতে হবে। তারপরে আপনাকে দিতে হবে কিওয়ার্ডস। কিওয়ার্ডসটা অনেকটা আপনারা হ্যাশট্যাগ ইউজ করেন না, তার মতো। ধরুন আপনার টপিক হচ্ছে সাইকো অ্যানালিসিস নিয়ে। আপনি যখন লিখলেন, আপনি টাইটেল লিখলেন, অ্যাবস্ট্রাক্ট লিখলেন, তখন আপনাকে তারপরে হচ্ছে কিছু সাইকো অ্যানালিসিস রিলেটেড আপনাকে কিছু কিওয়ার্ডস দিতে হবে। ধরুন আপনি লিখলেন ফ্রয়েড, সাইকো অ্যানালিসিস, সাইকোলজি, এরকম কিছু মেন কিওয়ার্ড যেগুলো আপনি চান যে যখন কোনো রিসার্চার সার্চ করে আপনার পেপারটা আসে, তো সেই রকম কিছু কিওয়ার্ডস কিন্তু আপনাকে লিখতে হবে 4টে থেকে 8টার মধ্যে। তারপরে আমাদের ফোর্থ স্টেপ হচ্ছে ইন্ট্রোডাকশন পোর্শন। ইন্ট্রোডাকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন। সেখানে আপনাকে এই টপিকের ব্যাপারে কিছু লিখতে হবে, কেন এই টপিকটা চুজ করেছেন সেই নিয়ে একটা সামান্য কিছু লিখতে হবে, কি কি অলরেডি কাজ হয়েছে, কি কি এরিয়া মিসিং, তা নিয়ে অল্প কিছুর মধ্যে আপনাকে লিখতে হবে। আর কেন এই স্টাডিটা ইম্পর্টেন্ট তা নিয়েও একটু আপনাকে টাচ করে যেতে হবে ইন্ট্রোডাকশন পোর্শনের মাধ্যমে। তারপরে আসছে লিটারেচার রিভিউ পোর্শন। লিটারেচার রিভিউ পোর্শনে নিয়ে অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে যে যা যা তারা লিটারেচার রিভিউ করেছে সব কিছুর একটা সামারি লিখে দিলেই হয়তো এই পোর্শনটা হয়ে যায়, কিন্তু না। আপনি লিটারেচার রিভিউ করছেন সামারি লেখার জন্য না, লিটারেচার রিভিউ করছেন আপনি যে গ্যাপগুলো এখনো আছে সেই গ্যাপগুলো বোঝার জন্য। ধরুন আপনার মাথায় টপিক এলো, কিন্তু সেই টপিকটা নিয়ে আগে কি কি কাজ হয়েছে আর কি কি কাজ এখনো বাকি, আপনার যে টপিকটা ভেবেছিলেন সেই টপিক নিয়ে আগেই কাজ হয়ে গেছে নাকি কিছু পোর্শন এখনো বাকি আছে, সেইটা কিন্তু আপনাকে লিটারেচার রিভিউ হেল্প করবে। আপনি যখন লিটারেচার রিভিউ লিখছেন সেখানে আপনাকে লিখতে হবে কি কি রিসার্চ অলরেডি হয়ে গেছে, আর যে টপিকগুলো হয়েছে, যে কাজগুলো হয়েছে তাতে তারা কি থিওরি ইউজ করেছে, কি মেথোডোলজি ইউজ করেছে, তা নিয়েও কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। আর তার দ্বারা আপনি কি আইডিয়া পেয়েছেন আর কিভাবে আপনি আপনার টপিকটাকে সাজাচ্ছেন তা নিয়েও একটা বেসিক ধারণা দিতে হবে। এরপরেই আসে রিসার্চ গ্যাপ। আপনি লিটারেচার রিভিউ করার পর যে গ্যাপটা পেলেন তা নিয়ে আপনাকে লিখতে হবে যে এখনো কি কি এরিয়া মিসিং আর আপনি কি এরিয়াটাকে চুজ করে কাজ করতে চাইছেন। এবার অনেক আর্টিকেলেই আপনাকে লিটারেচার রিভিউ আর রিসার্চ গ্যাপ একসাথে লিখতে হয়, আর কিছু আর্টিকেলে দুটোকে আলাদাভাবে লিখতে হয়। এরপরেই আসে রিসার্চ কোশ্চেন্স
আর রিসার্চ অবজেক্টিভস। রিসার্চ কোশ্চেন কি? রিসার্চ কোশ্চেনে আপনাকে লিখতে হবে যে আপনি কি কি অ্যান্সার করতে চলেছেন বা কি কি খুঁজতে চলেছেন এই গোটা রিসার্চ আর্টিকেলটার মাধ্যমে। আপনার যে অরিজিনাল আইডিয়াটা কি কি আপনি হচ্ছে তার মধ্যে দিয়ে অ্যান্সার করতে চাইছেন এই আর্টিকেলটার মাধ্যমে। আর অবজেক্টিভস কি? আপনি কেন এই টপিকটার উপরেই হচ্ছে আলোচনা করতে চাইছেন, এটা এই গোটা রিসার্চ ওয়ার্ল্ডে, এই একাডেমিক ফিল্ডে এর রেলিভেন্স কতটা, এর ইম্পর্টেন্স কতটা, সেইটা কিন্তু আপনার এই অবজেক্টিভস এর মাধ্যমে লিখতে হবে। তো আপনার রিসার্চ কোশ্চেন কিন্তু হতে হবে ক্লিয়ার। আপনি কি নিয়ে কাজ করতে চলেছেন তা নিয়ে যেন ক্লিয়ার হয়। আর আপনি ধরুন ঠিক করলেন যে একটা রিসার্চ কোশ্চেনের মধ্যেই আমি সবকিছু আমার আইডিয়াগুলো লিখে দেবো, তার না। প্রপার আপনাকে কয়েকটা রিসার্চ কোশ্চেন ভাবতে হবে, এক একটা কোশ্চেনের দ্বারা এক একটা অ্যান্সার আপনি দিতে পারেন, এমনভাবে আপনাকে রিসার্চ কোশ্চেনগুলো সাজাতে হবে যেন স্পেসিফিক হয়, খুব ব্রড এরিয়া না হয়, তারপরে যেন সেটা প্রপার ফোকাসড হয়। আপনার যেন ইয়েস নো কোশ্চেন না হয়ে যায়। আপনি ধরুন এমন একটা কোশ্চেন লিখলেন যার শুধু অ্যান্সার ইয়েস আর নো হতে পারে, এমন রিসার্চ কোশ্চেন কিন্তু কখনোই পসিবল না। আপনাকে প্রপার ফোকাসড ওয়েতে লিখতে হবে। আর এমন রিসার্চ কোশ্চেনগুলো লিখতে হবে যেগুলো অ্যান্সারেবল আর যেগুলো ফিজিবল, মানে নির্দিষ্ট খুব ব্রড টাইপের না। আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে নির্দিষ্ট স্পেসিফিক ভাবেই আপনি এগুলোর অ্যান্সার করতে পারবেন, সেটা যেন রিসার্চেবল হয়। আর আপনাকে কিছু কিওয়ার্ড, অ্যানালিটিক্যাল কিওয়ার্ড সেখানে ইউজ করতে হবে, লাইক হাউ, হোয়াই, হোয়াট, টু হোয়াট এক্সটেন্ট আই ওয়ান্ট টু ডু দিস থিংস, লাইক দ্যাট। আর রিসার্চ অবজেক্টিভস আপনাকে কি লিখতে হবে, যে আপনি কি করতে চলেছেন আর আপনার এইগুলো কি হেল্প করবে আপনার এই একাডেমিক এরিয়াতে। আপনার এই রিসার্চ আর্টিকেলটার অবজেক্টিভস কি, আপনি কেন এই টপিকটাই চুজ করেছেন, আর এটা কিভাবে এই একাডেমিয়াতে কন্ট্রিবিউশন আনবে। এর পরের যে স্টেপটা আসছে তা হলো মেথোডোলজি। মেথোডোলজি মানে হচ্ছে আপনি কি রিসার্চ ডিজাইন বা কি মেথড ফলো করে আপনি আপনার আর্টিকেলটা লিখছেন। আপনি কোয়ালিটেটিভ মেথড ফলো করছেন নাকি কোয়ান্টিটেটিভ ফলো করছেন, নাকি আপনি কোনো নির্দিষ্ট থিওরি ফলো করছেন, নাকি আপনি ইন্টারভিউর মাধ্যমে, তারপরে আরও বা পড়ে, নাকি কোনো বইয়ের মাধ্যমে, নাকি কোনো পুরনো তথ্যের মাধ্যমে, কিসের মাধ্যমে আপনি ওটা রিসার্চটা করবেন ভেবেছেন। আপনার প্রাইমারি টেক্সট কি হবে, আপনার সেকেন্ডারি রিসোর্সেস কি হবে, প্রত্যেকটাই কিন্তু এই মেথোডোলজির মধ্যেই পড়বে। আপনি মানে কি মেথডে পুরো কাজটা সাজাতে চাইছেন, তাই কিন্তু আপনার মেথোডোলজি। এরপরেই আসছে আপনি যে এত ডেটা লিটারেচার রিভিউর মাধ্যমে কালেক্ট করলেন, সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করা আর সেইগুলোকে ইন্টারপ্রেট করা। ইন্টারপ্রেট করে আপনি যে রিসার্চ কোশ্চেনগুলো অ্যান্সার করবে ভেবেছিলেন সেইগুলোর অ্যান্সার করা। এইখানে কিন্তু অ্যানালাইসিস করা বা আপনি কি রেজাল্টে পৌঁছালেন তা নিয়ে একটা আলোচনা করা হয়। তারপরে স্টেপ আসছে ডিসকাশন। ডিসকাশনে আপনি কিন্তু অবশেষে বুঝলেন যে হ্যাঁ, আমার রিসার্চটা দাঁড়িয়েছে, আমি এই ফাইন্ডিংস পেয়েছি। আপনাকে এখানে অ্যান্সার করতে হবে যে হোয়াই আর দিস ফাইন্ডিংস ইম্পর্টেন্ট। আর আপনি আগে যে লিটারেচার রিভিউ করেছেন আর এখন যে আপনি নিজে রিসার্চ করে যেটা বের করলেন ডেটা থেকে, তো সেইগুলো কি আগেরটাকে সাপোর্ট করছে নাকি আগেরটাকে রিজেক্ট করছে, তো সেই ব্যাপারে আপনাকে এখানে ডিসকাস করতে হবে আপনাকে কনক্লুশনে আসার আগে। তারপরে আসছে আমাদের সব থেকে লাস্ট স্টেপ বা কনক্লুশন। আপনি পুরো জিনিসটা কমপ্লিট করার পর আপনার কি কি মেন কি ফাইন্ডিংস এলো, কি কি কন্ট্রিবিউশন এই একাডেমির এই আর্টিকেলটা দ্বারা আপনি করতে পারবেন একাডেমিয়াতে, তা নিয়ে কিছু কথা। আর এই রিসার্চ থেকে ভবিষ্যতে যারা রিসার্চ করবে তারা কি কি স্কোপ পেলো, কি কি এখনো গ্যাপ আছে আপনার মনে হয় আপনার রিসার্চে, আর পুরো যে টপিকটা তার একটা সিনথেসিস কিন্তু এই কনক্লুশনের মাধ্যমে আপনাকে লিখতে হবে। এইবার আপনার যে সব থেকে ইম্পর্টেন্ট পোর্শনটা, সেটা হচ্ছে রেফারেন্স বা বিবলিওগ্রাফি পোর্শন। আপনি যা যা কাজ করেছেন, যা তার মধ্যে আপনি যা যা লিটারেচার রিভিউ করেছেন, যা যা আইডিয়া নিয়েছেন, আপনার প্রাইমারি টেক্সট বলুন, আপনার সেকেন্ডারি টেক্সট বলুন, প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু লাস্টে গিয়ে প্রপারলি সাইট করতে হবে। সেই সাইট করার কিন্তু নির্দিষ্ট কিছু স্টাইল শিট আছে, এপিএ আছে, এমএলএ আছে, শিকাগো আছে, হার্ভার্ড আছে, আরও অনেক কিছু স্টাইল শিট ফলো করা হয়। তো এই স্টাইল শিটগুলো লিটারেচারের জন্য আলাদা, সোশ্যাল সায়েন্সের জন্য আলাদা, সায়েন্সের রিসার্চের জন্য আলাদা, মেডিকেল রিসার্চের জন্য আলাদা, একটা প্রপার ওয়েতে কিন্তু এই সাইটেশনটা করতে হয়, নয়তো কিন্তু স্ট্রাকচারটা কিন্তু ঠিক হয় না। এইগুলো কিন্তু আরো ভালোভাবে জানতে হয়। এটা ইনটেক্স কিছু সাইটেশন থাকে, আর আপনাকে যখন আপনি রেফারেন্সে বা বিবলিওগ্রাফিতে সাইট করবেন তারও একটা প্রসেস থাকে, তা নিয়ে আমরা আলোচনা করব আরো।
আজকের ক্লাসটা আশা করি আপনারা বুঝতে পারলেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রত্যেক মঙ্গলবার আমরা রিসার্চ আর্টিকেলের উপরে এমনই ক্লাস নেব। ধন্যবাদ।